আমি যখন ইউনিভার্সিটিতে 4th ইয়ার পর্যন্ত আমি পড়াশোনা করার কারণে যে এক্সপিরিয়েন্সটা আমার হয় সেটা হচ্ছে আমি খুবই রেগুলার একটা স্টুডেন্ট ছিলাম। মানে আমার ঝড় হোক, বৃষ্টি হোক, বন্যা হোক, যাই হোক, আমি ক্লাসটা করতাম ঠিকঠাক মতো। এবং আমার মানে আই ওয়াজ সো প্রেজেন্ট। মানে আমার টিচার যাতে মানে রাস্তায় দেখা হলে আমার টিচার যখন অন্য টিচারের কাছে রেফারেন্স দিবে, অন্য ডিপার্টমেন্টের টিচারের কাছে রেফারেন্স দিবে, তখন কিন্তু আমার রেফারেন্সটা এনে বলবে যে ওই মেয়েটা আমাদের ডিপার্টমেন্টে পড়ে। তো এই লেভেলের প্রেজেন্ট আমি থাকার চেষ্টা করতাম। তো এবং যেহেতু সুফিয়া কামাল হলে এখনো থাকি, কবি সুফিয়া কামাল হলে থাকা হয়, তো এই হলের পরিবেশ বা স্টুডেন্টদের সেন্টিমেন্টগুলো বোঝার চেষ্টা করতাম যে আসলে স্টুডেন্টদের মধ্যে কি পরিবর্তনগুলো হচ্ছে। তো এই পুরো অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমার একটা রিডিংস তো হচ্ছে যে এখানে যারা লেফট পলিটিক্স দীর্ঘদিন ধরে এই পলিটিক্যাল উইংটার সাথে জড়িত, তারা কেউ ঠিকঠাক মতো ক্লাস করে না। এটা আমার একদম প্রাথমিক অবজারভেশন ছিল। কেউ ঠিক মতো ক্লাস করে না এবং ডিপার্টমেন্টে কেউ তাদেরকে চিনে না। এবং আমার মনে আছে যে আমার বেডমেট, উনি চাইনিজ ল্যাঙ্গুয়েজের স্টুডেন্ট ছিল, উনি এখন চায়নায় পড়াশোনা করতে গেছেন। তো আমার বেডমেটের ক্লাসে উনি স্পেসিফিক একজনের কথা বললো যে ও সম্ভবত কোনো একটা ছাত্র সংগঠনের সাথে আছে। মানে আমি বলছি ও আচ্ছা আচ্ছা। তো উনি বললো যে আই ডোন্ট লাইক হিম। আমি বলছি কেন? বলছে ওর এই বৈশিষ্ট্য আছে। সো ওই পুরা 30 জন স্টুডেন্টদের মধ্যে সো একটা মানুষকে পয়েন্ট আউট করে বললো যে সে তাকে পছন্দ করে না, ইটস বিকজ তার এই বৈশিষ্ট্যগুলো আছে। তো এবং আই ওয়াজ লাইক ওকে ওকে ফাইন। এবং তার কথা হচ্ছে যে স্টুডেন্টরা ঠিক মতো ক্লাসও করে না। তো এই যে একটা ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করার জন্য আসার পর হচ্ছে ক্লাসটা ঠিক মতো করে না, এটা যে একটা ইমপ্রেশন ক্রিয়েট করে পুরো ডিপার্টমেন্ট সব স্টুডেন্টদের মধ্যে, আমি দেখেছি যে এটা একদম সূচনা। মানে ইউনিভার্সিটির সেন্ট্রাল পলিটিক্স থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার একদমই সূচনাপত্রটা হচ্ছে কাজটা ঠিক মতো না করা। এবং ইভেন যখন আমি করতাম, যখন হচ্ছে যে আমরা ফার্স্ট ইয়ারে ছিলাম, তখন আমাদের কিন্তু একটা স্ট্রাগলই করতে হয়েছে। কারণ চিন্তার দুইটা ধারা ছিল। একটা ধারা ছিল যে এত পড়াশোনা করে কি হবে টাইপের ধারা, যেটা যে এত পড়াশোনা করা বা এত পড়াশোনা কেন্দ্রিক থাকার তো আসলে কিছু নাই, যেটা মানে করো ঠিক আছে সমস্যা নেই। বা উদাহরণ দেয় যে আমি তো 7 বছর লেগে গেছে পাশ করতে, আমার তো 10 বছর লেগে গেছে পাশ করতে, এই ধরনের একটা উদাহরণ। আবার আরেকটা নতুন একটা আমি দেখছিলাম যে যারা একই সাথে নতুন একটা রাজনীতি করতে চাইতো কিন্তু ওরা রেগুলার স্টুডেন্ট ছিল। সো আমার প্যাটার্নটা এরকম ছিল আর কি। আমি জিনিসটা উভয় করে হিসাব করতাম যে ওয়েল হু ইজ মাচ মোর কানেক্টেড, এবং দেখতাম যে স্টুডেন্টগুলো ঠিকঠাক মতো ক্লাস করতো সেই স্টুডেন্টগুলোর ব্রেইন আরও ফাস্ট কাজ করতো। সে যেহেতু সোসাইটিটার সাথে কানেক্টেড, সে ক্লাস বলি, ডিপার্টমেন্ট বলি, হল বলি, সব সোসাইটির সাথে যেহেতু সে কানেক্টেড, এই কানেকশনগুলো অ্যাকচুয়ালি তার খুব সহজে সে অনেক কিছু বুঝে ফেলে এবং তার এত বেশি তাত্ত্বিক বোঝাপড়ার মধ্য দিয়ে যেতে হয় না। এটা আমার প্রাথমিক অবজারভেশন ছিল। তো এর মধ্যে যেটা হয় এটা হচ্ছে এর মধ্যে যেটা হয় যখন জুলাই অভ্যুত্থান মানে জুলাইয়ের যে আন্দোলনটা শুরু হয়, তখন মানে যেহেতু আমরা দীর্ঘ একটা শেখ হাসিনা বিরোধী একটা মুভমেন্টের মধ্য দিয়ে আমরা আসতেছিলাম, মানে আমরা শেখ হাসিনাকে স্বৈরাচার, ফ্যাসিস্ট, হ্যান ত্যান সবকিছুই তো আমরা বলতেছি বলতে গেলে 2018 সাল থেকে। তো এটা আসলে স্টুডেন্টদের মধ্যে তো আর শেখ হাসিনাকে স্বৈরাচার বলা, ফ্যাসিস্ট বলা এটা এত কমন প্র্যাকটিস ছিল না। আমরা যেহেতু একটু শেখ হাসিনা বিরোধী রাজনীতিটা করতাম, সেজন্য আমাদের কাছে এটা একটা কমন প্র্যাকটিস ছিল। তো যখন কোটা সংস্কার আন্দোলনটা শুরু হয় জুলাই মাসে, তখন এটা একটা রীতিমতো একটা খুবই ডিফিকাল্ট টাস্ক ছিল আমার জন্য। কারণ আমি দীর্ঘদিন ধরে শেখ হাসিনার এগেনস্টে বা আওয়ামী লীগের এগেনস্টে এই যে পুরো একটা দল পুরো রাষ্ট্র কাঠামোটাকে করাপ্ট করে ফেলছে, এই জিনিসটা আমার ভিতরে এতটা প্রথিত ছিল যে তার কাছে আমি একটা কোটার জন্য দাবি করব, এটাই আমার কাছে খুবই খুবই ডিমিনিং লাগতেছিল। দুনিয়ার বিভিন্ন অংশে, আফ্রিকা, এশিয়া, ল্যাটিন আমেরিকা, এই অঞ্চলগুলোতে বামপন্থী রাজনীতির বিকাশের ধরনটা কি, প্রশ্নগুলো কি, ইত্যাদি ইত্যাদি। আমার আলাপের একটু চ্যালেঞ্জের জায়গা আছে, শেয়ার্ড চ্যালেঞ্জ। আমরা যে চ্যালেঞ্জটা সবাই মিলে এখানে ফেস করবো সেটা হচ্ছে যে আমরা সবাই একই রকম ওরিয়েন্টেশনে নাই।
ধরা যাক বামপন্থী রাজনীতির ইতিহাস সম্পর্কে আমাদের সবার একই রকম বোঝাপড়া নাই। বামপন্থী তত্ত্বে বা থিওরিতে যেসব টার্ম, কনসেপ্ট, শব্দ, ধারণা, সংজ্ঞা ব্যবহার করা হয় সেগুলো সম্পর্কে আমাদের সবার শেয়ার্ড বোঝাপড়া নাই। এবং আমি বিশেষ করে যেসব মানে থিওরিটিক্যাল বা তাত্ত্বিক গ্লোবাল মানে বৈশ্বিক তাত্ত্বিক বিকাশের ধারা এনগেজ করে যেসব কনসেপ্ট এবং ধারণা এবং তত্ত্ব সম্পর্কিত করে আলাপ করবো, সেটার ব্যাপারেও আমাদের শেয়ার্ড বোঝাপড়া নাই। আজকে যে আমরা এখানে হাজির আছি, এগুলো হচ্ছে কিছুটা চ্যালেঞ্জের মধ্যে ফেলবে এবং খুবই কঠিন যে সবার জন্য সহজ করে বলা। এটা আমাকে ক্ষমা করেন, হ্যাঁ, সবার জন্য একইভাবে সহজ আলাপ এটা দুনিয়াতে করা সম্ভব না, আমার কাছ থেকেও আশা করেন না। কিন্তু যদি চিন্তার খোরাক আমরা কিছু পাই, চিন্তার খোরাক নিয়ে যদি আমরা ফিরতে পারি এবং একটা কনভারসেশন শুরু হয়, একটা সংলাপ শুরু হয়, কিছুটা নতুন চিন্তার মধ্যে আমরা ঢুকতে পারি, তাহলেই লাভ। কিন্তু আমরা সবাই একই তালে বুঝে, একই মানে মাত্রায় বুঝে শেয়ার বোঝাপড়ায় পৌঁছাবো, এটা আশা করাটা আজকের আলাপ থেকে ঠিক হবে না। আজকের আলাপে আমরা যে বামপন্থী বলতেছি, তো বাম কি? আমি আজকের আলাপের জন্য বামের একটা সাধারণ ছোট সামান্য সংজ্ঞা নির্ধারণ করে নিয়ে আলাপটা শুরু করতেছি। আধুনিকতাবাদী যে চিন্তা কাঠামো, জগৎ ব্যাখ্যার কাঠামো, সমাজ ব্যাখ্যার কাঠামো, তা থেকে তৈরি হওয়া যে বামপন্থী রাজনীতি, তার কোনো ভবিষ্যৎ বাংলাদেশে আর নাই। ফলে এই চিন্তা কাঠামো থেকে বের হওয়ার যদি কোনো বামপন্থী রাজনীতি থেকে থাকে, সম্ভব হয়, তত্ত্বগতভাবেও সম্ভব হয় এবং ব্যবহারিক অর্থে, তো সেটার সম্ভাবনা বাংলাদেশে আছে।